মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ নিবেদিত আমাদের পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের দ্বিতীয় পত্রের নবম অধ্যায় সমতলে বস্তুকণার গতি এই চ্যাপ্টারটা নিয়ে আজকে আলোচনা করা হবে। গতদিনেও একটা তোমাদের ক্লাস হয়েছিল, আজকে এটার দ্বিতীয় ক্লাস। আজকে যে ক্লাসটা নেওয়া হবে এখান থেকে শিক্ষণফল কি, এক বিন্দুগামী দুইটি বেগের লব্ধি বেগের মান ও দিক নির্ণয় করতে পারবে এবং বেগের সামান্তরিকের সূত্র প্রয়োগ করতে পারবে এবং এই সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যাও সমাধান করব। গতদিন আমরা বেগের সামান্তরিক সূত্রটা আলোচনা করেছিলাম এবং এটার প্রমাণও করেছিলাম। তো আজকে শুধু সূত্রর যেহেতু প্রয়োগ করব আমরা, সেই প্রয়োগ থেকে সূত্রটাকে একটু আলোচনা করে নিচ্ছি। বেগের সামান্তরিকের সূত্র, তাহলে নামটার মধ্যে রয়ে গেছে সামান্তরিক হতে হবে। তাহলে ধরলাম ও এ বি সি একটা সামান্তরিক, তাহলে এই সামান্তরিকের ও বিন্দুতে আলফা কোণে ক্রিয়াশীল ইউ ও ভি বেগ দ্বয়ের লব্ধি বেগ ডব্লিউ। তাহলে এখন এই যে লব্ধি বেগ ডব্লিউ, এই লব্ধি বেগটা কোন বরাবর ক্রিয়া করবে? অবশ্যই এই লব্ধি বেগ এর কর্ণ বরাবর ক্রিয়া করবে। আচ্ছা, তাহলে প্রথম কথা হচ্ছে ও এ বরাবর, সামান্তরিকের ও এ বরাবর ক্রিয়াশীল ইউ বল, ও বি বরাবর ক্রিয়াশীল ভি বল এবং তাদের অন্তর্গত কোণ আলফা। এখন এদের লব্ধি বেগটা কোন বরাবর ক্রিয়া করবে? অবশ্যই এদের লব্ধি বেগটা কর্ণ বরাবর ক্রিয়া করবে। হ্যাঁ, তাহলে আমি একটা কর্ণ ও সি, এবং কোন কর্ণ? এখানে তো কর্ণ দুইটি, একটা হচ্ছে এ বি একটি কর্ণ, ও সি আরেকটি কর্ণ। তাহলে যে ও বিন্দুতে ক্রিয়াশীল যে বলদ্বয়, ওই ও বিন্দু থেকে যে কর্ণ ও সি, ওই ও সি কর্ণ বরাবর ক্রিয়া করবে। দ্বিতীয় জিনিস হচ্ছে এই লব্ধি বেগের মান কি? এই লব্ধি বেগের মানটা কি? এই লব্ধি বেগের মান হচ্ছে √(u² + v² + 2uv cos আলফা। এখন দ্বিতীয় জিনিস হচ্ছে এই সামান্তরিকের সূত্রের মধ্যে একটা হচ্ছে লব্ধি বেগের মান, আরেকটা হচ্ছে লব্ধি বেগের দিক। এখন এই দিকের বিষয়টার জন্য আমরা কি আনলাম? ধরলাম ইউ বেগের সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে এই লব্ধি বেগ ডব্লিউ ইউ বেগের সাথে থিটা কোণ উৎপন্ন করে। আচ্ছা, তাহলে থিটা কোণ যদি উৎপন্ন করে তাহলে দিকটা কি হবে? তাহলে আমার দিক হবে, লব্ধি বেগের দিক হবে এই থিটা, tan ইনভার্স ভি সাইন আলফা বাই ইউ প্লাস ভি কজ আলফা। এটা হচ্ছে আমার বেগের সামান্তরিকের সূত্র। এখন এই বেগের সামান্তরিকের সূত্রের জন্য বিভিন্ন কন্ডিশনগুলো দেখব, অনুসিদ্ধান্তগুলো দেখব কি কি কন্ডিশন হয়। আচ্ছা, প্রথম কন্ডিশন হচ্ছে বেগ দুইটি সমমানের, অর্থাৎ ইউ এবং ভি বলদ্বয় যদি সমান হয়, ইউ এবং ভি বল দুইটা কি হয়? সমান হয়। আচ্ছা, তাহলে সমান হলে সামান্তরিকের লব্ধি বেগের মান আর দিকটা কেমন হবে? তাহলে আমার লব্ধি বেগের মানের সূত্রটা কি ছিল? w = √(u² + v² + 2uv cos আলফা। এখান থেকে তাহলে ইউ এবং ভি সমান বসাবো। সমান বসালে আমার কি আসে দেখো, w² = u², v² এর জায়গায় কি হবে? u², ইউ ভি এর জায়গায় কি হবে? u² cos আলফা। তাহলে এখান থেকে কি আসবে? 2u², এখান থেকে কি আসবে? 2u²। 2u² যদি আমরা কমন নিয়ে নেই তাহলে কি আসবে? 1 + cos আলফা। তাহলে ত্রিকোণমিতির সূত্র থেকে 1 + cos আলফার সূত্র তোমরা নিশ্চয়ই জানো। 1 + cos আলফা হচ্ছে 2 cos² α/2। তাহলে 2 × 2 = 4, u² cos² α/2। তাহলে w এর মান কত পাচ্ছি আমরা? তাহলে এই আমার লব্ধি বেগের মানটা পাচ্ছি হলো 2u cos α/2। আচ্ছা, এখন যদি লব্ধি দিক হয়, বেগ দুইটি সমমানের, তাহলে ইউ এবং ভি কি সমান। এখন আমরা আগেরটা কি ছিল? মানের, এখন আমরা কি করব? দিকের। তাহলে দিকের জন্য আমরা কি সূত্র? লব্ধি বেগের দিকের হচ্ছে θ = tan ইনভার্স ভি সাইন আলফা বাই ইউ প্লাস ভি কজ আলফা। তাহলে এখন এখান থেকে আমরা যখন ইউ এবং ভি এর মান বসাচ্ছি তাহলে tan থিটার মান কত আসতেছে? ইউ সাইন আলফা ইউ প্লাস ইউ কজ আলফা। তাহলে এখান থেকে যদি আমরা ইউকে কমন নিয়ে নিই তাহলে উপরের ইউ এর সাথে কি হবে? কাটাকাটি। তাহলে কাটাকাটি যদি হয়ে যায় তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে সাইন আলফা বাই 1 + cos আলফা।
এখন এখানে আমি কি সূত্র অ্যাপ্লাই করতে পারি? ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করব এখানে আমরা। এখন ত্রিকোণমিতির সূত্র, কোন সূত্রটা অ্যাপ্লাই করব? আমার এখানে sin 2 আলফার সূত্র অ্যাপ্লাই করব, আর এখানে আমি 1 প্লাস cos আলফার সূত্র অ্যাপ্লাই করব। তাহলে 1 প্লাস cos আলফা সমান কি 2 cos স্কয়ার আলফা বাই 2, 2 cos স্কয়ার আলফা বাই 2। আর sin আলফার সূত্র কি sin 2 ইন্টু আলফা বাই 2। তাহলে sin 2 আলফার সূত্র কি 2 sin a cos a। তাহলে এখান থেকে আমার 2 2 কাটা যাবে, cos cos কাটা যাবে, sin বাই cos সমান কি হবে 10। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি 10 আলফা বাই 2। তাহলে 10 থিটা ইকুয়াল টু 10 আলফা বাই 2 হলে এই থিটার মান কত আসতেছে আলফা বাই 2। তাহলে এই থিটার মান যে আলফা বাই 2, এখান থেকে আমরা কি বলতে পারি? বলতে পারি দুইটি সমমানের বেগের লব্ধি তাদের অন্তর্গত কোণকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে বেগদ্বয় যদি আমার সমান হয়, তাহলে মূল থিমটা এখানে হচ্ছে বেগ দুইটা যদি কি হয় সমান হয়, তাহলে অন্তর্গত কোণকে কি করবে সমদ্বিখণ্ডিত করবে। অন্তর্গত কোণ কি হবে সমদ্বিখণ্ডিত, সমান দুই ভাগে ভাগ হবে। আচ্ছা, দ্বিতীয় কন্ডিশন আছে, দ্বিতীয় কন্ডিশন হচ্ছে কি আমার বেগদ্বয়ের অন্তর্গত কোণ আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি। এখন এই আলফা ইকুয়াল টু 0 ডিগ্রির বিশেষত্বটা কোথায়? আসলে এই আলফা ইকুয়াল টু 0 ডিগ্রির বিশেষত্ব হলো ইউ এবং ভি। এটা ইউ বল, এটা ইউ ব্যাগ, এটা ভি ব্যাগ। তাহলে এই ইউ এবং ভি আর তাদের অন্তর্গত কোণ আলফা। তার মানে হচ্ছে আলফার মান যদি আমরা 0 ডিগ্রি বসাই, তার মানে বেগ দুইটা একই দিকে ক্রিয়া করবে। তাহলে আমার এই ভি বেগটা চলে আসবে কার উপরে? ইউ বেগের উপরে চলে আসবে। একই দিকে ক্রিয়া করে, বেগদ্বয় একই দিকে ক্রিয়া করবে। তখন আমার কন্ডিশনটা কেমন হবে? তাহলে লব্ধি বেগের মান আমার কি রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2 ইউ ভি কজ আলফা। এখান থেকে যদি আমি আলফার মান 0 বসাই, তাহলে আমার কি আসবে ডব্লিউ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2 ইউ ভি কজ 0। কজ 0 মান কত 1। তাহলে cos 0 মান যদি 1 হয়, তাহলে এখান থেকে আমরা কি পাবো রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2 ইউ ভি। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2 এ বি, সূত্র কি আমার এ প্লাস বি হোল স্কয়ার। তাহলে আমার রোড চলে যাবে, রোড চলে গেলে কি আসবে ইউ প্লাস ভি। তার মানে হচ্ছে কোনো কণার উপর একই দিকে ক্রিয়াশীল। একই দিকে কেন? এটাই আমরা আলোচনা করেছিলাম। এই একই দিকে ক্রিয়াশীল, এই 0 ডিগ্রির বিশেষত্ব হলো এখানে। 0 ডিগ্রির কন্ডিশনটা কেন আলোচনা করতেছি? এই জন্য আলোচনা করতেছি, যখন 0 ডিগ্রি হয়, যখন এটা কি হয় 0 ডিগ্রি হয়, 0 ডিগ্রি হলে এটা একই দিকে ক্রিয়া করে। যখনই আমার 0 ডিগ্রি হবে তখনই আমার কি হবে একই দিকে ক্রিয়া করবে। আচ্ছা, এখন 0 ডিগ্রি হলে একই দিকে ক্রিয়া করে, তাহলে কি হয় বল দুইটির বেগের লব্ধি তাদের সমষ্টির সমান, তাদের সমষ্টির সমান হয়। এটাকেই বলে হলো আমার বৃহত্তম লব্ধি। এই জিনিসটাকেই বলে হলো আমার কি লব্ধি? বৃহত্তম লব্ধি। তাহলে বৃহত্তম লব্ধি সমান কি আমার ইউ প্লাস ভি। বৃহত্তম লব্ধিটা কি ইউ প্লাস ভি। কোন কন্ডিশনের উপর এটা হয়? 0 ডিগ্রি কন্ডিশনে, যখন একই দিকে ক্রিয়া করে বল দুইটা। যদি বল দুইটা একই দিকে ক্রিয়া করে, অথবা সহজভাবে বললে আলফার মান যখন 0 ডিগ্রি হয়, তখন কি হবে বৃহত্তম লব্ধি পাবো, সবচেয়ে লব্ধির মানটা সবচেয়ে বেশি হবে, এবং সেটা কি ইউ প্লাস ভি। আচ্ছা, দ্বিতীয় কন্ডিশন হচ্ছে এখন দ্বিতীয় কন্ডিশনটা কি আমার? দ্বিতীয় কন্ডিশন 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে কি? 180 ডিগ্রির মানে হচ্ছে আমার সম্পূর্ণ এই বলটা ঠিক বিপরীত দিকে ক্রিয়া করবে। ভি বলটা ঠিক বিপরীত দিকে ক্রিয়া করবে। তাহলে সম্পূর্ণ আগের কন্ডিশন, কিন্তু দুইটা কি হবে বিপরীত দিকে ক্রিয়া করবে। যখন 0 ডিগ্রি ছিল তখন কি হচ্ছে একই দিকে ক্রিয়া করে, যখন 180 ডিগ্রি হবে তখন কি হবে বিপরীত দিকে ক্রিয়া করবে। তাহলে লব্ধি বেগের মানের সূত্র কি ডব্লিউ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2 ইউ ভি কজ আলফা।
তাহলে এখানে যে 180 ডিগ্রি বসাই, কজ 180 ডিগ্রির মান কত? -1। তাহলে -1 বসাইলে ইউ মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, স্কোয়ার আর রুট উঠে যাবে, তাহলে কি পাবো এখানে? ইউ মাইনাস ভি। তাহলে এখান থেকে কেন এখানে কে বড় কে ছোটোর বিশেষত্ব, যেহেতু ঋণাত্মক বিষয় এসেছে সেহেতু উল্লেখ করা জরুরি যে কে বড় কে ছোট। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি পাই? তাহলে এখানে হচ্ছে বিশেষত বিপরীত দিকে ক্রিয়া করে। 0 ডিগ্রি ছিল, যখন 0 ডিগ্রি ছিল তখন কি একই দিকে ক্রিয়া করে, যখন 180 ডিগ্রি তখন কি হবে? বিপরীত দিকে ক্রিয়া করে। আর যখন বিপরীত দিকে ক্রিয়া করবে এটাকে বলবে আমার হলো ক্ষুদ্রতম লব্ধি। এই জিনিসটাকে বলবে কি লব্ধি? ক্ষুদ্রতম লব্ধি। আর ক্ষুদ্রতম লব্ধির মানটা কত হবে? ক্ষুদ্রতম লব্ধির এই ক্ষুদ্রতম লব্ধির মানটা হবে ইউ মাইনাস ভি। এই ক্ষুদ্রতম লব্ধির মান হবে কি? ইউ মাইনাস ভি। কখন ইউ মাইনাস ভি হবে? ক্ষুদ্রতম লব্ধিটা কখন পাবো? যখন বিপরীত দিকে ক্রিয়া করবে। আর বিপরীত দিক কখন হবে? কখন বিপরীত দিক হবে? যখন 180 ডিগ্রি হবে। আচ্ছা, তাহলে এখান থেকে এখন আমরা কিছু গাণিতিক সমস্যা দেখব। তাহলে এখান থেকে আমরা কয়টা জিনিস দেখলাম? একটা হচ্ছে যখন বেগদ্বয় সমান হবে, একটা হচ্ছে যখন বেগদ্বয় সমান হবে। দ্বিতীয় কন্ডিশনটা কি দেখলাম? 0 ডিগ্রি, মানে যখন বেগ দুইটা একই দিকে ক্রিয়া করবে। তৃতীয় কন্ডিশনটা কি দেখলাম? যখন 180 ডিগ্রি, মানে বেগ দুইটা বিপরীত দিকে ক্রিয়া করবে। সাধারণত আমার 3টা কন্ডিশন হয়। এখন এই 3 কন্ডিশন থেকে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান দেখব। দুইটি বেগের বৃহত্তম লব্ধি, এই যে বৃহত্তম লব্ধি কিছুক্ষণ আগে আমরা করেছি, বৃহত্তম লব্ধি কি হবে? ইউ প্লাস ভি। ক্ষুদ্রতম লব্ধির n গুণ, ক্ষুদ্রতম লব্ধিকে ইউ মাইনাস ভি। আচ্ছা, বৃহত্তম লব্ধি কখন? যখন আলফার মানটা কি হয়? 0 ডিগ্রি। আর ক্ষুদ্রতম লব্ধি যখন আলফার মানটা 180 ডিগ্রি। একটা n গুণ। বেগদ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা, লব্ধি বেগের মান এদের সমষ্টির অর্ধেক হয়। দেখাও যে cos আলফা ইকুয়াল টু n স্কোয়ার প্লাস 2/2 ইন্টু 1 মাইনাস n স্কোয়ার। এখন এখান থেকে আমি সমস্যার সমাধান করব। তাহলে এই গাণিতিক সমস্যার জন্য আমি ধরে নিলাম দুইটা বেগ, যেহেতু বেগ দুইটা আমার প্রশ্নে উল্লেখ করা নেই, তাহলে বেগ দুইটার মান ধরে নিলাম ইউ ও ভি। এই ইউ এবং ভি এর মধ্যে কে বড় কে ছোট এটা উল্লেখ করা জরুরি। কেন জরুরি? কারণ ক্ষুদ্রতম লব্ধি আছে। ক্ষুদ্রতম লব্ধি থাকলে মাইনাসের বিষয় আসে, আর মাইনাসে কাকে আমি আগে রাখবো কাকে পরে রাখবো এটা নির্ধারণ করবে কে বড় কে ছোট। এই জন্য প্রশ্নে অবশ্যই তুমি এটা উল্লেখ করে দেবা। এবং একটা জিনিস হলো, সাধারণত স্টুডেন্টরাই ছোটো ছোটো জিনিসগুলোই ভুল করে, ঠিক আছে? সম্পূর্ণ সে ম্যাথটা তো করে ফেলছে, কিন্তু ছোটো ছোটো জিনিসগুলোই সে খেয়াল করে নাই। এগুলো খেয়াল করাটা বেশি জরুরি। আচ্ছা, তাহলে দেখো ইউ এবং ভি। এখন এই বেগ দুইটার জন্য আমার প্রশ্নে কি আছে? বৃহত্তম লব্ধি। বৃহত্তম লব্ধি কিছুক্ষণ আগে করেছি ইউ প্লাস ভি। ক্ষুদ্রতম লব্ধি ইউ মাইনাস ভি। এখন প্রশ্ন কি আছে? n গুণ। প্রশ্নে কি আছে আমার? বৃহত্তম লব্ধি ক্ষুদ্রতম লব্ধির n গুণ। তাহলে বৃহত্তম লব্ধিকে ইউ প্লাস ভি আর ক্ষুদ্রতম লব্ধিকে ইউ মাইনাস ভি কত গুণ? n গুণ। তাহলে এই শর্ত অনুযায়ী, উপরের শর্ত অনুযায়ী আমার কি আসবে? ইউ প্লাস ভি ইকুয়াল টু n ইন্টু ইউ মাইনাস ভি, যেহেতু এটার n গুণ। আচ্ছা, দ্বিতীয় জিনিস হচ্ছে প্রশ্নে আর কি আছে? প্রশ্নে আরেকটা কথা আছে, লব্ধি বেগের মান এদের সমষ্টির অর্ধেক হয়। লব্ধি বেগের মান, তাই লব্ধি বেগটাকে আমরা ধরে নিচ্ছি এই লব্ধি বেগটা হচ্ছে ডব্লিউ। তাহলে সমষ্টি বলতে কি ইউ প্লাস ভি এর অর্ধেক। তাহলে আমার এই ডব্লিউ এর মানটা কি আসবে? লব্ধি বেগের মান যদি ডব্লিউ ধরে নেই তাহলে সেই মানটা কি আসবে? তাদের সমষ্টির অর্ধেক। এইটা হচ্ছে আমার দুইটা কন্ডিশন যেটা প্রশ্নে দেওয়া আছে। এই দুই কন্ডিশন থেকে এই সমস্যার সমাধানটা আমরা এখন করব। তাহলে এই দুই কন্ডিশন থেকে যদি সমস্যার সমাধান করি তাহলে আমার ডব্লিউ স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos আলফা অনুযায়ী, মানে বেগের সামান্তরিকের সূত্র অনুযায়ী কি হয়? তাহলে বেগের সামান্তরিকের সূত্র অনুযায়ী আমার হয় হলো এই ডব্লিউর মানটা কত? কিছুক্ষণ আগে দেখলাম ইউ প্লাস ভি বাই 2। তাহলে এই মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে কি আসে? তাহলে এই মানটা বসাই দিলে আমার আসবে ইউ প্লাস ভি বাই 2 হোল স্কোয়ার
আর এখানে আমি একটা হাফ এনেছি, কেন? এখানে 2 দ্বারা গুণ দিয়েছি, এটাকেও 2 দ্বারা গুণ দিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে কেন এখানে আমি 2 দ্বারা গুণ দিয়েছি ভিতরে, ঠিক আছে? তোমরা অবশ্যই এটা দেখার সাথে সাথেই তোমাদের মাথায় চলে আসার কথা, তোমরা যে সূত্রটা শিখেছো কি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটা কি 4ab। এই যে ক্লাস 8-এ তোমরা এই সূত্র শিখে এসেছো যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটা কি 4ab। এই দুই সূত্রের মধ্যে এটা ফেলার জন্য, এই দুই সূত্রটা আনার জন্য আমি কি করেছি, এখানে 2 দ্বারা গুণ করেছি। তা যেহেতু 2 এখানে ছিল না, তাহলে এখানে কি করেছি, হাফ দ্বারা ভাগ দিয়ে দিয়েছি। তাহলে 2 এর সাথে হাফ কি হবে, কাটাকাটি। আচ্ছা, তাহলে এটা এই সূত্রে ফেলার জন্য এটা করেছি, তাহলে এই সূত্র আমরা ফেলে দিব। তাহলে এই সূত্রটা কি আমার a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। আর 4ab এর সূত্র কি আমার, 4ab এর সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। সেম সূত্র, একটাতে প্লাস একটাতে মাইনাস। এখন কেন আমরা এই সূত্রের মধ্যে ফেললাম, কি জন্য এই সূত্রের মধ্যে ফেললাম? কারণ এখানে আমাদের এই সূত্রে আমরা এই জন্য ফেলেছি, কারণ আমরা জানি u প্লাস ভি ইকুয়াল টু n ইন্টু ইউ মাইনাস ভি। আমরা জানি u প্লাস ভি ইকুয়াল টু n ইন্টু ইউ মাইনাস ভি, আমরা এটা জানি। তাহলে সবগুলো যদি আমার u প্লাস ভি এবং u মাইনাস ভি এর মধ্যে চলে আসে, তাহলে সহজেই আমি এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারি। এই কন্ডিশনটা অ্যাপ্লাই করার জন্যই আমি এই দুইটা সূত্রকে আমরা এনেছি, শুধুমাত্র এই কন্ডিশনটা অ্যাপ্লাই করার জন্য। এখন এই কন্ডিশনটাকে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি হবে? তাহলে এই কন্ডিশনটাকে অ্যাপ্লাই যদি করি তাহলে কি আসবে, এটাকে বর্গ n স্কোয়ার ইন্টু ইউ মাইনাস ভি হোল স্কোয়ার, n স্কোয়ার ইন্টু ইউ মাইনাস ভি হোল স্কোয়ার। আর এখানে ইউ প্লাস ভি হোল স্কোয়ার সূত্র কি n স্কোয়ার ইন্টু ইউ মাইনাস ভি হোল স্কোয়ার প্লাস ইউ মাইনাস ভি হোল স্কোয়ার প্লাস আবার এটার সূত্র কি ইউ মাইনাস ভি। এখন সবগুলোর মধ্যে কি চলে আসে, ইউ মাইনাস ভি হোল স্কোয়ার আছে। এখানে ইউ মাইনাস ভি হোল স্কোয়ার, এখানে ইউ মাইনাস ভি, প্রতিটা পদে ইউ মাইনাস ভি হোল স্কোয়ার আছে। যেহেতু প্রতিটা পদে তোমার ইউ মাইনাস ভি হোল স্কোয়ার আছে, সেহেতু আমি প্রত্যেকটা পদ থেকে আমি কি করতে পারি, ইউ মাইনাস ভি হোল স্কোয়ারকে বাদ দিয়ে দিতে পারি, ভাগ দিয়ে দিতে পারি, কেটে দিতে পারি। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, ইউ মাইনাস ভি হোল স্কোয়ার দ্বারা কি করে ভাগ করে। তাই ইউ মাইনাস ভি হোল স্কোয়ার দ্বারা ভাগ করলে এখান থেকে কি আসবে, এন স্কোয়ার, এখান থেকে 2n স্কোয়ার, শুধু ইউ মাইনাস ভি হোল স্কোয়ারগুলো কী যাবে, বাদ পড়ে যাবে। তাহলে বাদ পড়লে এখন এখান থেকে আমার কি বের করতে হবে, আমার কন্ডিশন কি ছিল, কজ আলফার মানটাকে আলাদা করা। তাহলে এখান থেকে আমি কি করব, শুধু কজ আলফাকে আমি আলাদা করে নিব। তাহলে কজ আলফাকে যদি আমরা আলাদা করে নিই তাহলে কি আসে, কজ আলফার অংশটাকে এক পাশে রেখে বাকিগুলাকে আমি এক পাশে নিয়ে গেলাম। তাহলে এখন কজ আলফা ওইখান থেকে কাটাকাটি করে আমরা কি পাই, এখান থেকে কি আসে, 2n স্কোয়ার থেকে n স্কোয়ার বেরলে n স্কোয়ার প্লাস 2, আর এই পাশ থেকে 2 ইন্টু 1 মাইনাস n স্কোয়ার। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, এখানে আসলে এটা আসলে 1 মাইনাস এন স্কোয়ার। কেন, আমরা যখন এই অংশটাকে যখন আমরা এই পাশে এনেছি, বাম পক্ষে নিয়ে এসেছি, তখন এটা কি আসছে, এটা কি ছিল, এন স্কোয়ার মাইনাস 1 ছিল, এটা বাম পাশে চলে আসার কারণে মাইনাসটা ভিতরে নিয়ে গেলে মাইনাস এন স্কোয়ার, মাইনাসে মাইনাসে কি প্লাস 1, তাহলে এটা কি আসবে 1 মাইনাস এন স্কোয়ার, আর এটা দ্বারা ভাগ দিলে আমার প্রমাণটা হয়ে গেল। আচ্ছা, এখন আসো আমরা ওটাতে সূত্রের সরাসরি সূত্র প্রয়োগিক ছিল, সম্পূর্ণ সূত্রের প্রয়োগ ছিল। এখন আমরা সূত্র প্রয়োগের বাহিরে কিছু বাস্তবধর্মী কিছু সমস্যার সমাধান করব। তাহলে বাস্তবধর্মী সমস্যার মধ্যে কি আছে দেখো, স্রোত না থাকলে এক ব্যক্তি 100 মিটার চওড়া একটি নদী সাঁতার দিয়ে ঠিক সোজাসুজি 4 মিনিট পার হয়, এবং স্রোত থাকলে ওই একই পথে সে নদীটি 5 মিনিটে পার হতে পারে। স্রোতের গতিবেগ নির্ণয় করো। তাহলে দুইটা কন্ডিশন আমার, একটা হচ্ছে স্রোত থাকলে আর একটা হচ্ছে স্রোত না থাকলে। আচ্ছা, স্রোত না থাকলে এক ব্যক্তি 100 মিটার চওড়া একটি নদী সাঁতার দিয়ে ঠিক সোজাসুজি পার হয়, আর একটা হচ্ছে স্রোত থাকলে কন্ডিশন। তাহলে দুইটা বিষয়,
যখন স্রোত থাকে না তখন স্রোতের বেগ এখানে কাজ করে না, এখানে শুধু নৌকার বেগ কাজ করে। এখান থেকে আমার প্রথম মাথায় কি আসা চাই, যখনই একটা প্রশ্ন পড়া হবে তখন সাথে সাথে মাথার মধ্যে কিছু আসা চাই যে এই জিনিসটা কি নিয়ে কাজ করতেছি আমরা। তাহলে এই প্রশ্ন পড়ার সাথে সাথে যে জিনিসটা কাজ করা চাই, স্রোত না থাকা মানে এটা হচ্ছে ওই ব্যক্তির বেগ, ওই সাঁতারুর বেগ। নদীর সাঁতার দিয়ে পার হচ্ছে, তাহলে এটা সাঁতারুর বেগ। আর যখন স্রোত থাকে, ঠিক আছে, তখন স্রোতের বেগটা ওই সাঁতারুর বেগের সাথে কাজ করে। আচ্ছা, এখন তাহলে আমরা ধরলাম স্রোতের গতিবেগ ইউ মিটার পার মিনিট, যা ও এ বরাবর ক্রিয়াশীল, এক বিন্দু ও বিন্দু থেকে ও বি বরাবর ভি মিটার বেগে সাঁতার দিয়ে 5 মিনিটে নদীটি পার হয়। তাহলে এটাকে যদি আমরা চিত্র এঁকে বোঝাতে চাই তাহলে কি হবে, ও বিন্দু থেকে, এটা হচ্ছে ওডি হচ্ছে নদী, ওডি হচ্ছে আমার একটা নদী। এখন এই নদীটি আমি যদি পারি হতে চাই তাহলে ব্যক্তিটি ও স্রোতের গতিবেগ ইউ, তাহলে এইদিকে স্রোত চলতেছে ইউ, ও এ বরাবর স্রোত চলতেছে, তাহলে দেখো ও এ বরাবর ক্রিয়াশীল, এক ব্যক্তি ও বিন্দু থেকে ও বি বরাবর, এক বিন্দু, হ্যাঁ দেখো এক ব্যক্তি ও বিন্দু থেকে ও বি বরাবর ভি মিটার বেগে, তাহলে ভি বেগে ও বি বরাবর সে সাঁতার দিয়ে 5 মিনিটে নদী পার হয়। এখান থেকে এই দিকে সে 5 মিনিটে নদী পার হচ্ছে। এখান থেকে আমি স্রোতের বেগটা আমি নির্ণয় করব। তাহলে স্রোতের বেগ যদি আমি নির্ণয় করি, তাহলে এখন দেখো নদী সোজাসুজি পার হওয়ার জন্য লব্ধিবেগ ডব্লিউ এর গতি অবশ্যই ওডি বরাবর অর্থাৎ স্রোতের সাথে সমকোণ উৎপন্ন করবে। যখন সে যদি এই দিকে ক্রিয়া করে তাহলে অবশ্যই সে কি করবে, লব্ধিবেগটা আমার ওডি বরাবর ক্রিয়া করবে। এখন প্রশ্ন হচ্ছে কেন ওডি বরাবর ক্রিয়া করবে, কেন লব্ধিবেগ লম্ব বরাবর এই দিক দিয়ে কেন ক্রিয়া করবে? তাহলে এই যে কেন লম্ব বরাবর ক্রিয়া করবে এই কথাটা হচ্ছে, এখন দেখো কেন লম্ব, বেগের সামান্তরিকের সূত্রের জন্য। কেন ক্রিয়া করবে? বেগের সামান্তরিকের সূত্রের জন্য লম্ব বরাবর ক্রিয়া করবে। এখন প্রশ্নে কি ছিল দেখো, স্রোত না থাকলে 100 মিটার চওড়া একটি নদী সাঁতার দিয়ে ঠিক সোজাসুজিভাবে 4 মিনিটে পার হয়। প্রশ্নে এটা আমার উল্লেখ ছিল। তাহলে এটা কার বেগ? সাঁতারুর বেগ। তাহলে সাঁতারুর বেগ যদি এটা হয় তাহলে সাঁতারুর বেগটা কি হবে? তাহলে এই সাঁতারুর বেগটা হবে হলো, যেহেতু এই নদীটা 100 মিটারের, নদীটা কত মিটারের? 100 মিটারের প্রশ্নে ছিল। তাহলে প্রশ্নে ছিল, এই যে প্রশ্নে ছিল 100 মিটার চওড়া একটি নদী, 100 মিটার চওড়া নদীর বেগ, নদীর দূরত্ব। আচ্ছা, তাহলে 100 আমরা জানি বেগ সমান কি? দূরত্ব বাই সময়। কত মিনিটে সে পার হয়? 4 মিনিটে। তাহলে এই সাঁতারুর বেগ হচ্ছে 25 মিটার পার মিনিট। আচ্ছা, এখন দ্বিতীয় জিনিস হচ্ছে প্রশ্নে কি ছিল, নদীতে স্রোত থাকলে ওই একই পথে সে নদীটি 5 মিনিটে পার হতে পারে। তাহলে যদি স্রোত থাকে তাহলে তার সময় লাগে কতটুকু? 5 মিনিট। তাহলে এই শর্ত অনুযায়ী লব্ধি বেগটা কত হবে? স্রোতের বেগ না, কিন্তু লব্ধি বেগ। কেন? সে এই সময়টা সে পাচ্ছে, তাহলে লব্ধি বেগটা কত হবে? লব্ধি বেগটা হবে 100/5, দূরত্ব বাই সময়। কত সময় লাগে? 5 মিনিট সময় লাগে। তাহলে কত হবে? 20 মিটার। এখন আমরা সামান্তরিকের সূত্র অনুযায়ী কি জানি? তাহলে ও এ সি বি একটি সামান্তরিক অঙ্কন করি। তাহলে এখানে যদি আমরা একটা সামান্তরিক অঙ্কন করে দিই তাহলে কি আসবে? ও এ সি বি একটা সামান্তরিক অঙ্কন করতেছি। এই সামান্তরিকের সূত্র অনুযায়ী ও সি বরাবর আমার কি কাজ করবে? লব্ধিবেগটা কাজ করবে, কারণ আমরা জানি কর্ণ বরাবর লব্ধিবেগ কাজ করে। আচ্ছা, তাহলে সমকোণী, তাহলে ও এ সি সমকোণী ত্রিভুজ থেকে আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য, ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার ইকুয়াল টু এস স্কোয়ার। ও এ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু কী হবে? অতিভুজ স্কোয়ার। তাই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু কি? অতিভুজ স্কোয়ার। তাহলে ওই ও এ স্কোয়ারের মান কত? ও এ কি? ও এ হচ্ছে ইউ, আর ও সিটা কি? ও সি হচ্ছে আমার ডব্লিউ, আর এসি কি? ভি। এখন তাহলে এখান থেকে আমার ভি স্কোয়ারের ইউ স্কোয়ারের মানটা কি আসবে? তাহলে ইউ স্কোয়ার ইকুয়াল টু কী হবে? ভি স্কোয়ার মাইনাস ডব্লিউ স্কোয়ার।
তাহলে যদি হয় তাহলে এখানে আমি যদি মানগুলি বসিয়ে দিই তাহলে আমার চলে আসবে কার বেগ, আমার স্রোতের বেগটা চলে আসবে। তাহলে আমার স্রোতের বেগটা আমার একটা গাণিতিক সমস্যার সমাধান হয়ে গেল। আচ্ছা, এখন দ্বিতীয় আরেকটি গাণিতিক সমস্যার সমাধান দেখব আমরা। দেখো, 30 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকে চলন্ত একটি ক্রিকেট বল। আগের প্রথমটা আমরা কি দেখেছিলাম গাণিতিক সমস্যা, সরাসরি সূত্রের প্রয়োগ। দ্বিতীয়টা কি ছিল, স্রোত আর সাঁতারুর সম্পৃক্ত নদী পার হওয়ার ক্ষেত্রে বেগের সামান্তরিকের প্রয়োগ। আর এখন আমরা করতেছি কি, ক্রিকেট খেলার মধ্যে ক্রিকেট ব্যাট যে চালাচ্ছে সেটা। তাহলে 30 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকে চলন্ত একটি ক্রিকেট বলকে তার বেগের সাথে সমকোণে ব্যাট দ্বারা আঘাত করলে তা 50 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলো। ব্যাটের আঘাতের বেগ কত? তাহলে ব্যাট দ্বারা যে বলটাকে আঘাত করা হয়েছে সেটা কত? আচ্ছা, তাহলে এখান থেকে আমি ধরে নিলাম, দেখো, আনুভূমিক রেখা এ বি বরাবর চলমান ক্রিকেট বলকে, তাহলে এই এ বি বরাবর হচ্ছে আমার ক্রিকেট বলটা চলমান, ও বিন্দুতে ব্যাট দ্বারা ভি বেগে, তাহলে এদিক থেকে বলটা আসার পরে আমার কি হলো, ভি বেগে, এই ব্যাট দ্বারা ভি বেগে আমার কি করে আঘাত করা হলো। বলের বেগ ইউ, প্রশ্নে কি আছে, এত মিটার বেগে আনুভূমিকে চলন্ত একটি ক্রিকেট বলকে, তাহলে বলের বেগটা দেওয়া আছে, তাহলে বলের বেগটা কত, 30 মিটার পার সেকেন্ড। এখন বলটা কোন দিকে ক্রিয়া করবে, তাহলে এদের লব্ধি কর্ণ বরাবর ক্রিয়া করবে। আমি যদি এটাকে একটা সামান্তরিক চিন্তা করি তাহলে এটা কি হবে, কর্ণ ও সি বরাবর এই বলটা যাবে। লব্ধি বেগ বলতে আমরা কি বুঝি, যে কোন দিক দিয়ে যাবে সে। তাহলে এই লব্ধি বেগটা কত হবে, এই লব্ধি বেগটাও প্রশ্নে দেওয়া আছে, 50 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। তাই লব্ধি বেগ ডব্লিউ ইকুয়াল টু এত, যা ওসি বরাবর ক্রিয়া করবে। কেন ওসি বরাবর ক্রিয়া করবে, বেগের সামান্তরিকের সূত্র অনুযায়ী সে ওসি বরাবর ক্রিয়া করবে, মানে কর্ণ বরাবর ক্রিয়া করবে। আচ্ছা, তাহলে কর্ণ বরাবর যদি আমার ক্রিয়া করে, তাহলে লব্ধি বেগের সূত্র আমরা কি জানি, ডব্লিউ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউভি কজ আলফা। তাহলে এখান থেকে আমরা যদি সূত্রের মধ্যে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে কি, আমার এই যে মধ্যবর্তী কোণ, এই মধ্যবর্তী কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কজ আলফার মান যদি 90 ডিগ্রি, মধ্যবর্তী কোণের মান যদি 90 ডিগ্রি আমরা বসিয়ে দিই, তাহলে আমার কি আসে, কজ 90-র মান কি 0, তাহলে আমার ডব্লিউ স্কোয়ার হয়ে যাবে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। আর এই মানটা তো শূন্যই চলে আসবে, যেহেতু আমরা জানি কজ 90-র মান কি 0। তাহলে যদি 0 হয় তাহলে এখন আমরা মানগুলো বসিয়ে দিলাম, ডব্লিউর মান বসিয়ে দিলাম, ইউ এর মান বসিয়ে দিলাম, তাহলে ভিটা রয়ে গেল। তাহলে এখান থেকে সহজে সমাধান করে আমরা কার মানটা পেয়ে যাই, ব্যাটের আঘাত। তাহলে আমরা এই ব্যাটের আঘাতের ফলে যে বেগ প্রাপ্ত হয়, ব্যাটের যে বেগটা, সেই বেগটা আমরা পেয়ে গেলাম, সেটা কত, 40 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে আলোচনা আজকে হলো, এই আলোচনার সাপেক্ষে তোমাদেরকে একটা সৃজনশীল দিয়ে দিলাম। সৃজনশীলটা সবাই তুলে বাসায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে, এবং ভালো করে এই অধ্যায়টা করবেন। সবাইকে আজকে ক্লাসে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।